এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আর আজকে দিনটা হইতেছে সোমবার, আর এখন কুড়িঘাটের সময় হইতেছে সকাল ওই 7:30টার মতো। তো এই যে আমরা গতকালকে তো ট্রেনে উঠছিলাম রাত্র ওই 12টা 12:30টার দিকে, আর আজকে 7টার সময় সেরা কামাখ্যা স্টেশনে নামছি। তো এইখানে নাইমা সেরা দাঁড়াইয়া রয়েছি, যেহেতু আমাদের রুমটা বুক করা হয়েছিল না। তো বর আর বাবু গেছিলো রুমটা বুক করতে। তো প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা ঘোরাঘুরি করার পরে ফাইনালি একটা রুম পাইছে। তো আর আমরা যেহেতু এইখানে একটা দিনেই থাকবো, এই কারণে আগে থেকে রুমটা বুক করে রাখছি না। বর বাবু সবাই কইতাছিল এখানে যাই এসে রুমটা বুক করবো, আগে থেকে বুক করলে তো পেমেন্টও আগেই করতে লাগে। তো কি ভালো খারাপ সবটা দিকে তারপরে বুক করবো। তো এই যে এই হোটেলটা এসে উঠছি, আর রুমগুলি ভীষণ ছোট আর অনেক নোংরা, জানো তো। আগে যারা আসছিল তারা যাওয়ার পরে রুমটা ক্লিন না করি আবার আমাদের দিয়া লাইছে। আর হোটেলটা কিন্তু একদম মন্দিরের সামনেই আসছিল। তো চলো এই যে এবার ফ্রেশ হই। রেডি হয়েছে স্নান টান করে হোটেলে তো আইসি দেখাইলাম ওই তোমাদের। আর হোটেলটা না একদম মোটামুটি আছে, একদম নতুন, মানে এখনো সবকিছু কমপ্লিট হয়েছে না। এই যে দেখতে পাইতেছো কাজ কিচ্ছু হয়েছে না। এই যে কয়েকটা রুম ধরো কমপ্লিট হয়েছে, এই কয়টাই ভাড়া দিতেছে। আর হোটেল মা ভাড়া কত নিছে গো? হ্যাঁ, আর এই রুমের ভাড়া ছিল 1200 টাকা। ওর এখানে দেখা দেখি করার পরে এই যে ফাইনালি একটা 1200 টাকার মধ্যে রুম পাইছি। আর রুমটা না অনেকটাই ছোট, ডাবল বেডের রুম। যেহেতু আমরা একটা রাত্রে থাকবো, এখানে একটা ছোট্ট রুমই নিছি। তো এই যে স্নান টান করে রেডি হয়ে গেছি মন্দিরে যাবো যেহেতু। আর জানো তো জল এত 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 ঠান্ডা, মানে বিশাল ঠান্ডা জল। তো এই যে এখন একটু রৌদ্র উঠছে। তো চলো মন্দিরে যেতে বেশ ভালোই লাগবে, সোয়েটার টোয়েটার লাগতো না। আর কালকে রাত্রে জানো তো বিশাল ঠান্ডা লাগছে। তো যাই হোক, এখনো কিছু খাওয়া দাওয়া হয়েছে না। এই জাস্ট রুম খুঁজতে খুঁজতেই আমাদের প্রায় 9টা 9:30 বাজে গেছে। আইসি তো সেই 7:30টার সময়। তো মন্দিরের সামনে আয়ার সাইরা এই যে রুম খুঁজতে খুঁজতে 8:30 বাজে গেছে, 8:30 9:30 বাজে গেছে। তো চলো এখন আস্তে ধীরে নিচে যাই, রেডি হয়ে গেছি। আর আমি যে এই যে একটা সুন্দর শাড়ি পরছি, তার সাথে এই যে এই কলারটা আমি আনছিলাম কই থেকে গো, তো যখন দিল্লি গেছিলাম সস্তা মার্কেটগুলি আছে, স্ট্রিট সাইড যে মার্কেটগুলি, এইখান থেকে 40 টাকা দিয়ে গলারটা নিয়েছিলাম। তো ভাবলাম শাড়িটার সঙ্গে বেশ ভালো লাগবে, এইটাই লাগাই। তো এই যে গলারটা লাগাইছি, আর কিছু না, কানের টানে কিছু না, যেগুলি আগের আছে এগুলি টিপ দিলাম। আর একটু লিপস্টিক, বাস রেডি হয়ে গেছি। তার সাথে এই যে মাও রেডি, মাও রেডি। আর বর স্নান করে রেডি হইতেছে, মন্দিরের দিকে আস্তে ধীরে রওনা দিব। তো অবশ্যই সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে ব্লগটা। আর ব্লগটা আইতে একটু লেট হইব, কারণ বুঝতেই তো পারো আমার কাছে আজকে একদমই সময় নেই যে ব্লগটা এডিট করে দিতে পারবো, যেহেতু আমাদের কালকে আবার ব্যাক ট্রেন আছে। তো অবশ্যই সঙ্গে থাকো। এইদিকে তো স্নান টান কইরা একদম শাড়ি টাড়ি পইরা রেডি হয়ে গেছি, যেহেতু মন্দিরে যাবো। একটু শাড়ি না পরলে ভালো লাগে, কৌতো মনটা খুঁতখুত করে, তাই না? তো মাও কইতেছিল শাড়িই পরো, আর বাবু কইতেছিল শাড়ি টাড়ি পরলে ভীষণ ঝামেলা, তুমি একটা ড্রেসই পরে লাও। তো মা কইতেছে না না থাক, শাড়িটাই ভালো, বা এটিই পরে লাও, দেখতেও সুন্দর লাগবো। যেই কথা সেই কাজ, এই যে শাড়িটার উপরে একদম সুন্দর করে রেডি হয়ে গেছি তারপর আয়া পড়ছি এই যে মন্দিরের সামনে না অ্যাকচুয়ালি এইখান থেকে টিকিট নেওয়া হয়। যারা মেন যে মন্দিরটা আছে গুহার ভিতরে, যে ওইটা দর্শন করার লাগে এইখান থেকে টিকিটটা নিতে হয়। তো আমরা এইখান থেকে টিকিট নিছি না, কারণ মা ও এত দূর অবধি যাইতে পারতো না, আর দাঁড়াইও থাকতে পারতো না। আর এইখানে যে টিকিটটা দেওয়া হইতেছিল এইটা কিন্তু ওই যে দুপুর 2টার সময় যে দর্শনটা হইব, ওই দর্শন করার টিকিটটা দেওয়া হইতেছে। আমার তো ভীষণ ইচ্ছে ছিল যাওয়ার, এখন ওরা যেহেতু যাইতো না আমিও আর যাইতে পারলাম না। তো যাই হোক, এদিকে বাইরে যতটা পারি দেখবো। তো চলো এবার এই যে আস্তে ধীরে মন্দিরের দিকে রওনা দিছি। আর বাবু তো একদম সামনে একটা ব্যাগ হাতে নিয়ে হাঁটতেছে, দেখতেই পাইলা। এইটার মধ্যে জল, মেডিসিন আরও নানান জিনিস এইটার মধ্যে রাখা আর কি। বুঝতেই তো পারো মার বাবুর যেহেতু টাইম টু টাইম মেডিসিনটি লাগে, এই কারণে কিন্তু এই যে ব্যাগটার মধ্যে মেডিসিনটা কইরা তারপর সঙ্গে করে লইয়ে পড়ছি, যেহেতু আমরা এখন ঘুরতে বার হইছি, অনেক জায়গায় যাবো। এইদিকে যাইতে যাইতে না এত সুন্দর সুন্দর দোকানপত্র দেখলাম, আর দোকানে না ঠাকুর করে ভীষণ সুন্দর সুন্দর জিনিস গো, কি না পাওয়া যায়, সমস্ত জিনিসপত্র পাওয়া যায় এই দোকানগুলি দেখলে। ঠিকই গো, সবার চোখ কাড়বো, এত সুন্দর সুন্দর জিনিস আর এত কালারফুল জিনিস। এইখানে সব থেকে কি ভালো লাগছে জানো তো, এইখানে না এক ধরনের লাল পলা পাওয়া যায়।
যেগুলি আমি অনেক দিন ধরে দেখতেছিলাম কিন্তু কোনোখানে যেন তো পাইতেছিলাম না। আর দামটাও কিন্তু অনেকটাই কম। তো মারে কইতাছিলাম আইবার সময় না এইখান থেকে একজোড়া লাল পলা আনো। তোমাদের মনে আছে কি না আমি জানি না, অনেক দিন আগে আমার স্বর্ণ বাঁধানো যে লাল পলাগুলি আছিল বিয়ের, এইগুলির থেকে ওই স্বর্ণটা উঠা গেছে একটা বাড়ি খাওয়ার পরে। তো এগুলি দিতে না এখন অনেকটাই ভয় লাগে, যদি হারাইয়া জায়গা তাইলে আমি শ্বশুরবাড়িতে কী মুখ দেখাবো কৌতো। তো এখানে ভাবলাম এইখান থেকে একজোড়া লাল পলা আনম, দেখতেও সুন্দর আর প্রাইসটা অনেকটাই কম। আর আমাদের এখানে না অনেকটা দাম গো এই পলাগুলির। এইদিকে অনেক কয়টা সিঁড়ি ভেঙে আয়া পড়ছি মারে নিয়ে মন্দিরের ভিতরে। আর পূজা দেওয়ার লাগে কিন্তু যা যা লাগবে সবটাই কেনাকাটা হয়ে গিয়েছে, জুড়িটার মধ্যে দেখতেই পাইলা। এবার ঠাকুর পূজা দিব, তারপর সমস্ত মন্দিরটা একটু ঘুরে দেখবো। তোমরা কে কে কামাখ্যা গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাইও, আর কাদের বাড়ি কামাখ্যা মন্দিরের ওইখানে এইটাও কিন্তু কমেন্ট করে জানাইও। গতকালকে একটা বোন যখন আমি কমেন্টে পোস্ট করছিলাম ওই পোস্টের নিচে কমেন্ট করছে যে দিদিভাই আমার বাড়িও তো কামাখ্যা মন্দিরের একদম পাশে, আগে যদি জানতাম অবশ্যই তোমার সাথে দেখা করতাম। সত্যি গো, যদি জানতাম ঠিকই তোমার সাথে দেখা করে আইতাম, কিন্তু কী করার ওই যে না জানার কারণে আর দেখাটা করা হইল না। যাই হোক, আবার যখন যাবো অবশ্যই দেখা করব। আর এইদিকে দেখো মন্দিরের সামনে বয়সীরা মা একটু ভিতরটা দেখছে, ওই দিয়ে গ্রিলের ফাঁক দিয়ে দেখা যাইতেছিল। তারপর আয়া বললাম এই যে দিঘিটার পাশে এই যে এখানে গণেশ মূর্তি রাখা আছে, তো এইখানে একটু আরতি কইরা নিয়েছি। দিঘির মধ্যে দেখো এই যে কাছিম দেখা যাইতেছে, হঠাৎ করে বাবু ডাকতেছে রত্না এদিকে আয়ো দীক্ষা যাও। তো গিয়া দেখি ওই যে কাছিম, অনেক কটি কাছিম আছে জানো তো, আমি তো 3টা কাছিম দেখছি। আর এই যে পাড়ের কবুতরগুলি বয়ে রয়েছে, এইগুলির দীক্ষা মনে হইতেছে কেউ হয়তো এইগুলি পূজা করে তারপরেই ছাড়ছে। চলো এই যে মন্দিরটা ঘুরতে ঘুরতে আমার আরও কয়েকটা দিদিভাই সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। তো তুলিকা হালদার দিদিভাই কমেন্ট করছিল যে রত্না তুমি ঠিকই কইছো, শাশুড়ি যতই ভালো হোক এই বারবার ফোন ধরাটা না পছন্দ করে না। হ্যাঁ গো, এটা একদম বাস্তব কথা, নিজের অভিজ্ঞতা থেকে কইছি। আমার নিজের অভিজ্ঞতা এটা আর কি। তোমার সে যতই ভালোবাসুক যতই মাথার তুলে রাখুক, কাজে কমতি কিংবা বারবার ফোন নিয়ে সেটা বয়ে থাকা, এইটা কিন্তু কোনো দিকেই মানতো না। মেইন যে মানে গুহাটার ভিতরে যে মন্দিরটা আছে এইটা কিন্তু গেছি না, কারণ মা যাইতে পারতো না, এই কারণে আমরা কেউই গেছি না। আমরা বাইরেই পূজা দিচ্ছি, এই যে ঝুড়ি দেখতে পেয়েছি প্রসাদ। আর জানতাম না গো ভিতরে যাওয়া যায়, যাইলে ওইখান থেকে একদম পুরীত প্রসাদ দিয়ে পূজা দেওয়া হইতাম। তো যাই হোক ভিতরে গিয়ে দর্শন করলাম, মায়ের ভক্তি দিলাম। হ্যাঁ বেশ অনেক সুন্দর জানো তো, কারণ ভিতরে ভিডিও করা অ্যালাও নাই। আর ভিতরে যদি ক্যামেরা অন করা হয় তাহলে 2-3-4 হাজার টাকা ফাইন দিতে হয়, মানে 2100 টাকা ফাইন দিতে হয়। এখানে আর ভিডিও করা যায় না ভিতরে। তো যাই হোক আমরা এ পড়ছি এই যে যেই দিকে যে মন্দিরের ভিতরে যায় আর কি, এইখানটায় এ পড়ছি। তো এইখানে যাওয়ার লাগে টিকিট লাগে, টিকিট নিয়ে তারপরে ভিতরে যাইতে লাগে। তো আমরা টিকিট নিস না, যেহেতু আমরা যাইতাম না। তো চলো এখন আমরা দর্শন করলাম, প্রণামি দিলাম, দিয়ে সবটা মন্দিরে ঘুরে দেখতেছি। এখন আস্তে আস্তে করে বাইরে যাবো, বাইরে এসে গিয়ে সকালে ব্রেকফাস্টটাও করা হয়েছিল, ব্রেকফাস্ট করবো। তো চলো এবার যাই। আর এই যে মন্দিরটা প্রচুর মানুষ প্রচন্ড ভিড়। মেইন মন্দিরটা ভিতরে পূজা দিব, এটা না অনেক বড় লাইন, মানে বিশাল লাইন। মা তো এত সময় দাঁড়ায় এসে দেখতে পারতো না। আর বাইরে একজনের সঙ্গে দেখা হয়েছিল, তাই না কইতেছিল যে ওই যারা সকাল 5টার সময় দাঁড়াইছে এসে তারা নাকি বিকেল 4টার সময় দর্শন কইরা পূজা দিয়া বার হইছে। তো এত সময় তো দাঁড়ায় থাকা পসিবল না এত বড় লাইনে, মানা করতেছিল যাইতো না, এই কারণে আমরা কেউই গেছি না। তো চলো এবার এই যে সবটাই কমপ্লিট, ফটো তুললাম, মারে দর্শন করলাম, এবার বাড়ি যাবো। এদিকে কিন্তু সমস্ত মন্দিরটাই আমাদের ঘুরে দেখানো কমপ্লিট হয়ে গেছে। আর ওইখানে গিয়ে সে দেখতেছিলাম বলি চলতেছে, তো বলিও দেখলাম। তো এইদিকে মন্দিরে ঘুরে এসে রায় একদম আমার সামনের দিকে হয়ে পড়ছি, এইখানে এসে ফটো তুললাম। তো এই যে ফটোর লেগে ওয়েট করতেছি, তো এইখানে দেখি যজ্ঞ চলতেছে, তো যজ্ঞটা দেখতেছিলাম। দিয়ে আমাদের ফটোটাও দেওয়া হয়ে গেছে এইবার চলো আস্তে দিয়ে কইরা সেরে রুমের দিকে যাই। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়েছে না, আর এখন 11টা বাচ্চা গেছে ভীষণ ক্ষুধাও লেগে গেছে আর এইদিকে যাইতে দেখলাম দেখো কারোর বাড়ি হয়তো বিয়ের অনুষ্ঠানে লেগে মন্দিরে আইছে। আর এই যে আমরা কামাখ্যা গেলাম এটা জানো তো হঠাৎ করে প্ল্যান হয়েছে, আগের দিন কেউ আইছে, পরের দিন এই যে আমরা রওনা দিছি। মার ভীষণ ইচ্ছে আছিল যাওয়ার।
ওরে কোয়া মাত্রই 2-1 দিন ছুটি মানে ছুটিটা ম্যানেজ করে তারপর বাইরে গেছি গা। তো এদিকে মন্দিরের নিচে সেটা এই যে ভাত নিলাম। এখনও যেহেতু 11টা 11:30 বাজেই গেছে গা। এখন আর এই যে রুটি তরকারি খাইয়া সেটা ক্ষুধাটা নষ্ট কইরা লাভ নাই। তো একটু ভাত নিয়ে লিছি, ভাতটা একদম পেট ভর্তি কইরা সেটা খাইয়া তারপর যেমন ব্রহ্মপুত্র নদী ওইখানেও একটা মন্দির আছে, উমানন্দ মন্দির, ওইটাই যামু। তার সাথে ওই যে ফেরিগুলি চলবো, ফেরি চলার ভীষণ শখ আছিল জানো তো। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া সারি তারপর আস্তে ধীরে করে এই যে ব্রহ্মপুত্র নদীর এইখানে আইছি, এইখান থেকে এবার ফেরি নিব, নিয়ে সেটা তারপরে কিন্তু ছোট্ট একটা আইল্যান্ড আছে, এই আইল্যান্ডটা যাবো। খাওয়া দাওয়ার সাইডে আয়া পড়ছে ব্রহ্মপুত্র নদী। এইটা পার হয়ে আসলে আরেকটা মন্দির আছে, এইটার জামু। সময় হইতেছে 11টার মতো। তো সকালবেলা তো ব্রেকফাস্টও করা হয়েছে না, দেখো কি পরিমাণ রৌদ্র, আর সকালবেলা কি ঠান্ডা আছিল। ভাত আছে এখানে, তো কইতেছে আর এখন টিফিন খাই আসলে ভাত খাওয়ার ক্ষুধারে একদম মিটে যাবে, কত থাক এত বলে ভাতই খেয়ে এলে। তো নিরামিষ দিয়ে সেটা ভাত খেয়েছি। তো চলো এবার আই পড়ছি এই যে ফেরিঘাটে, ফেরিঘাট থেকে ফেরি লয়ে আসলে ব্রহ্মপুত্র নদীটা পার হয়ে যাবো আরেকটা মন্দিরে। আর দেখতেই পাইছো বিশাল বড় গো, অনেক অনেক বড়। আর এখানে অনেক ফেরি আছে, অনেকে ফেরি কইতে পারো, অনেকে আবার নৌকা কইতে পারো। তো আমি ফেরি কইতাছি কারণ এগুলি নৌকা না, এগুলির ফেরি কয়। তো চলো এবার এই যে যাই গিয়া সেরা ফেরিতে উঠি। ও গেছে গিয়া সেরা কথা কইছে, যাইতে গিয়া সেরা উঠি, আস্তে আস্তে সঙ্গেই থাকো। বলে চলো এখন এই যে আমরাও যাই ফেরির ভিতরে। ও তো আগে গিয়া সেরে কথা কইয়া জানলো কখন যাইবো, কত টিকিট সবটা যাই না। এই যে আমাদের ডাক দেওয়ার সাথে সাথেই আমরা গেলাম। আর এইদিকে না আমি হাঁটতে মানে নামতে একটু কষ্ট হইতেছিল, এই কারণে বাবুই মারে দৌড়ে দৌড়ে এই যে ফেরির ভিতরে ঢুকাইছে। আর ফেরিটা ভীষণ সুন্দর গো। সুস্মিতা দিদিভাই কমেন্ট করছিল, আজকে প্রথম তোমার ভিডিওটা দেখলাম, তোমার কথাগুলো আর তোমার ব্লগগুলো ভীষণ ভালো লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আর আমার চ্যানেলে তোমার অনেক অনেক ওয়েলকাম। অপি দেবনাথ দিদিভাই কমেন্ট করছে, অনেক ভালো লাগলো তোমার ভিডিওটা, আর তুমি হয়তো আমার ভুইলা গেছো। কারণ না গো দিদিভাই, তোমার আমি বলছি না, তোমার যদি ভুইলা জায়গা বা তোমরা যদি ভুইলা জায়গা তাহলে কি করে হইব। তোমাদের কারোরই আমি বলছি না, হয়তো একটু ইরেগুলার আসছিলাম, ব্লগগুলি নিয়ে এসে প্রপারভাবে দিতে পারতেছিলাম না, এই কারণে হয়তো তোমাদের এটা মনে হইতে পারে। কিন্তু না গো, আমি কারোরই বলছি না, সবারই মনে রাখছি। যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ফেরির মধ্যে উঠে সেটা বইলাম। তারপর কিন্তু আরও 1 থেকে 1.5 ঘন্টার পর এই যে ফেরিটা ছাড়লো। এইবার যাইতেছি ওই যে সামনে আইল্যান্ডটা দেখতেছে, এই আইল্যান্ডে। আর এই আইল্যান্ডটার নাম হইতেছে পিকক আইল্যান্ড। আর এইখানে একটা মন্দির আছে, উমানন্দ মন্দির, এই মন্দিরটায় যাবো। এই যে স্টিমার দিয়ে যাইতে যাইতে না ভীষণ সুন্দর লাগতেছিল দেখতে। আর উপরে দিয়ে কিন্তু রোপে আছে, এগুলিও চলা যায়, কিন্তু আমরা জানতাম না। যদি জানতাম তাইলে আগে কিন্তু রোপে দিয়েই যাইতাম। কিন্তু রোপ দিয়ে যাইলে কী হয় জানো তো, ওই যে আইল্যান্ডের মধ্যে যাওয়া যায় না, বা ওইখানে যে মন্দিরটা আছে এইটা দেখা যায় না। তো ফেরি দিয়ে যাইতে যাইতে বেশ ভালো লাগছে, অনেক সুন্দর ভিউ আসছিল। এদিকে এই যে আইল্যান্ডটাতে এসে নাইমা গেছি গা, বেশি একটা সময় লাগছে না, 10-15 মিনিট এসে নাইমা গেছি গা। তো নাইমা সেরে দেখতে পেলাম এই যে এখানে ফ্রুটের স্টল আছে। তো এইখান থেকে নিলাম এই যে ফ্রুট, যেগুলি অনেক ধরনের ফ্রুটই আসছিল, এখানে মিক্সড ফ্রুট আসছিল। তো এই যে ফ্রুটগুলি নিয়ে এসে খাইয়া তারপর আস্তে ধীরে মুখ পড়ে যাবো মন্দিরে। আর গলাটা না ভীষণ খারাপ গো, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো চলো এদিকে এই যে ফ্রুটটা খাই। আর এইখানে জানো তো 100টা সিঁড়ি আসছিল, 100টা সিঁড়ি যে মা বাইঙ্গা উপরে গেছে, এইটাই আমি মানে অবাক হয়ে রয়েছি। চলো বন্ধুরা, আমার একটা মিষ্টি মিষ্টি দিদিভাইয়ের নাম নেওয়া যাক। মল্লিকা ব্লগ উইথ লাবণী, শাওন সাহা, সালমাস ওয়ার্ক, প্রীতি সামাদার, সুস্মিতা ব্লগস, চম্পা মণ্ডল, অনামিকা, মনোজিৎ মুন মান্ত, পাপাই দেব, সুস্মিতা দাস, আয়ান বিশ্বাস, সাহাশ্রুতি, মা চলিয়া, ববিতা সিং, সুহানা খান, সঙ্গীতা কর্মকার, সঞ্চিতা অধিকারী ব্লগ। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাইরে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার লেগে, আর এতটা ভালোবাসে, এতটা মোটিভেট করার লেগে আমারে।
আগামী দিনগুলিতে আমার পাশে ঠিক এইভাবেই থেকো আর এইভাবেই ভালোবাসা দিও। আর যদি নতুন বন্ধু ভিডিওটা দেখা দেখো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা একটা লাইক একটা কমেন্ট কইরা জানাই তোমাদের কাছে কেমন লাগছে। তো যাই হোক, এইদিকে এই যে 100টা সিঁড়ি ভাইঙ্গা উপরে আয়া পড়ছি। আয়াসরা এখানে ভোলা বাবার মন্দির আছে, যেটা বুঝতে পারলাম আর কি। অ্যাকচুয়ালি আমরা ভিতরে গেছি না, এখানে বিশাল বড় লাইন আছিল, এখানে মা পারতো না, এই কারণে আমি আর গেলাম না। তো সামনেই একটা গণেশজির মূর্তি আছিল, তো এইখানে একটু দর্শন করলাম, প্রণামী দিলাম, ভক্তি দিলাম, দিয়ে সেরে একটু বোয়ার পরে আয়া পড়ছি আবার নিচে, যেহেতু আমাদের ফেরির টাইম হয়ে গেছে আর ভিতরে না ভিডিও করা অ্যালাও না, তারপরেও একটু লুকায় এসে ভিডিওটা কইরা নিছি। এখানে লেখাই আছে যে ভিডিও বা ফটোগ্রাফি করা অ্যালাও না, যদি ধরাত পড়ে তাহলে ওই 2-2.5 হাজার টাকা ফাইন দিতে লাগবো। তো এত ফাইন তো আমি দিতে পারতাম না, এই কারণে আমি ভিডিও করলাম না। আসার সময় ছোট্ট করে একটু লুকায়ে ভিডিওটা কইরা নিয়েছি। আর এখন সময় হইতাছে ওই 4টার মতো, তো আমাদের তো ফেরি টাইম হয়ে গেছে গা। তো এই যে ফেরিতে উঠটা বইলাম, বহার পর না তো চারপাশে এতটা সুন্দর লাগতেছিল। আর এই যে সূর্য অস্ত যাওয়াটা দেখা, সত্যি গো এত সুন্দর প্রকৃতি যে এত সুন্দর হইতে পারে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যেত না। এই যে সূর্যের লাল লাল আলোটা যখন এই যে জলের মধ্যে পড়তেছিল, দেখতে এত ভালো লাগতেছিল, চোখটা জুড়িয়ে যাইতেছিল গা। এদিকে রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে রাত্রে ডিনারটা করলাম, তারপরে এই যে এখন শুয়ে গেছি, সবাই ভীষণ ক্লান্ত। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হইব নেক্সট ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক একটা কমেন্ট করে জানাই। আজকের জন্য টাটা।